মেসি ইভেন্টে চূড়ান্ত অব্যবস্থা, মাত্র কয়েকজন লোকের জন্য রাজ্যের বদনাম। মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে তাণ্ডব, ভাঙচুর, কোটি কোটি টাকার সম্পত্তির ক্ষতি। যুব ভারতীতে লিওনেল মেসির মেগা ইভেন্ট। শনিবার হাই প্রোফাইল এই অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থা। এই দেখুন, মাঠে মেসিকে ঘিরে ভিড়। গ্যালারি থেকে ফুটবলের রাজপুত্রকে দেখতে পেলেন না অনেক দর্শক। মাত্র কয়েকজন লোকের জন্য রাজ্যের বদনাম। সাধারণ মানুষের টাকায় তৈরি স্টেডিয়াম। মেসিকে দেখতে না পেয়ে সেই স্টেডিয়ামে তাণ্ডব চালালো ক্ষুব্ধ জনতা। কোটি কোটি টাকার সম্পত্তির ক্ষতি হলো। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যুব ভারতী স্টেডিয়ামে ক্ষতির পরিমাণ প্রায় 2.5 কোটি টাকা। শনিবার সকাল থেকেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভিড়। বেলা 11:30টায় মাঠে ঢোকেন মেসি। তাকে ঘিরে ভিড় বাড়তে থাকে। মিনিট 20-এর মধ্যে মাঠ থেকে বেরিয়ে যান ফুটবলের রাজপুত্র। তাকে দেখতে না পেয়ে ক্ষেপে ওঠে জনতা। মুড়ি মুরগির মতো মাঠে পড়তে থাকে জলের বোতল, ভাঙা চেয়ার। ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন অনেকে। চলে ভাঙচুর। যার জন্য কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষতি হলো। নিউজ 18 বাংলা। যুব ভারতীতে 34,572 টিকিট বিক্রি। পুলিশের হাতে মেসির অনুষ্ঠানে টিকিট বিক্রির তথ্য। অনলাইন সংস্থার মাধ্যমে টিকিট বিক্রির টাকা ট্রান্সফার বন্ধের নির্দেশ পুলিশের। আর কি তথ্য পুলিশের হাতে, আরো ডিটেল জানাবে অমিত, রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, তো গতকাল এই ঘটনা ঘটার পরে রাজ্য পুলিশের ডিজি তিনি যেটা বলেছিলেন যে টিকিট যে বিক্রি হয়েছে, যারা টিকিট কেটে দর্শক এসেছিলেন মাঠে এসে মেসির দর্শন পাননি বা মেসিকে দেখতে পাননি, যে অভিযোগ বারবার উঠছিল, সেক্ষেত্রে টিকিট কেনার যে টাকা, সে টাকা ফেরতের ব্যবস্থা করা হতে পারে। ফেরত না দিলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ক্ষেত্রে কত টিকিট বিক্রি হয়েছিল, মেসির অনুষ্ঠানে কত টিকিট বিক্রি হয়েছিল, সে তথ্য হাতে এসছে বিধাননগর কমিশনারেটে। সেক্ষেত্রে বিধাননগর কমিশনারেট সূত্রে যেটা জানা যাচ্ছে, 34,572টি টিকিট বিক্রি করা হয়েছিল এই অনুষ্ঠানের। একটি অনলাইন সংস্থার মাধ্যমে টিকিট বিক্রি হয়। যেহেতু টিকিট বিক্রি হয়েছে, কিন্তু যারা টিকিট কেটেছিলেন কিন্তু মেসিকে দেখতে পাননি, যে ক্ষোভের আঁচ একদম মাঠে গিয়ে পড়েছিল। মাঠে সমস্ত তছনছ করা হয়, ভাঙচুর করা হয়, একটা রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে টাকা ফেরত দেওয়ার যে একটা প্রক্রিয়া হতে পারে আগামী দিনে, সেই জায়গা থেকে অনলাইন সংস্থাকে নির্দেশ পাঠানো হয়েছে পুলিশের তরফে যে টিকিট বিক্রি করা যে টাকা, অনলাইনে যেহেতু টিকিট বিক্রি হয়েছে, যেহেতু তাদের অ্যাকাউন্টে রয়েছে, সেই টাকা তাদের অ্যাকাউন্টেই রাখতে হবে। আয়োজক সংস্থা শতদ্রু দত্ত ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। তার অ্যাকাউন্ট, তার ব্যক্তিগত অ্যাকাউন্ট বা তার সংস্থার অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করা হবে না। যেহেতু এত সাধারণ মানুষ যারা টিকিট কেটে মাঠে ঢুকতে পারেননি বা মাঠে ঢুকলেও
মেসির দর্শন পায়নি বা মেসিকে দেখতে পারেননি, হতাশ হয়েছেন, ফিরে গিয়েছেন। তারা বারবার তাদের টাকা ফেরতের যারা দাবি তুলেছেন সেই জায়গা থেকে টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া, যেটা আইনি পথে হতে চলেছে আগামী দিনে, সেক্ষেত্রে অনলাইন যে সংস্থা রয়েছে যারা টিকিট বিক্রির দায়িত্বে ছিলেন বা আয়োজক সংস্থা যাদেরকে টিকিট বিক্রির দায়িত্ব দিয়েছিলেন, সেই অনলাইন সংস্থাকে লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে বিধাননগর কমিশনারের তরফে যে টাকা টিকিট বিক্রি করে তাদের অ্যাকাউন্টে এসছে সেই টাকা তাদের অ্যাকাউন্টেই রাখতে হবে, কোনোভাবেই শতদ্রু দত্ত বা তাদের যে আয়োজক সংস্থার কোনো অ্যাকাউন্টে সেটা ট্রান্সফার করা যাবে না এবং টাকার নির্দিষ্ট হিসেব রাখতে হবে। এখনো পর্যন্ত একাধিক ক্যাটাগরিতে সেই টিকিট বিক্রি হয়েছে, সেই হিসেবে কিন্তু এখন চূড়ান্ত হিসেব তারা করছে। তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে পুলিশ কমিশনার সূত্র থেকে যে এখনো পর্যন্ত যেটা তথ্য এসছে, ফাইনাল যে তথ্য, 34,572টি টিকিট বিক্রি হয়েছে। একদম এর তুমি বাইরে যেমনটা বলছো আমি যে যুবভারতীতে 34,572 টিকিট বিক্রি হয়েছে, তাহলে 34,572 জন দর্শক তারা গিয়েছিলেন, কিন্তু ছবি দেখে মনে হচ্ছে তার থেকে তো বেশি। এই বিষয়ে স্পষ্ট কোনো কিছু তথ্য পাওয়া যাচ্ছে? কতজন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করেছিল তার পরিসংখ্যান কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে চূড়ান্ত করা সম্ভব। বেশ, সঙ্গে যেহেতু কিউআর কোড ঢোকার সময় কিউআর কোড ছিল, স্ক্যানিং হয়েছে, সেই সমস্ত তথ্য দেখে গতকাল কত সংখ্যায় লোক বা দর্শক গ্যালারিতে পৌঁছেছিলেন, কত গেস্ট সেখানে এসেছিলেন, পুরো চূড়ান্ত তালিকা কিন্তু ইতিমধ্যেই বিধাননগর কমিশনারতে করা হবে, তার হিসেব নিকেশ কিন্তু চলছে। বেশ। আর এখন প্রশ্ন হলো, টিকিটের টাকা কি ফেরানো সম্ভব? হলে কিভাবে সেই টাকা ফেরানো যায়? আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানান, টিকিটের টাকা ফেরত কঠিন হলেও অসম্ভব নয়। পুলিশ অফিসারের যদি মনে হয়, ইনভেস্টিগেটিং অফিসার কোর্টে প্রেয়ার করতে পারেন যে এই প্রপার্টিগুলোকে অ্যাটাচ করা হোক। যা টিকিট বিক্রি হয়েছে সেটা যদি পুরোটাই অনলাইন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার একটা হিসেব পাওয়া যাবে কার কাছ থেকে কোন টাকা পাওয়া গেছে। যদি প্রপার্টি আদৌ অ্যাটাচ হয়, ওনার অ্যাকাউন্ট যদি অ্যাটাচড হয়, লাইনের ম্যাজিস্ট্রেট যদি মনে করেন 107 BNSS অনুযায়ী অ্যাটাচ করবেন, তারপরে ডিএমকে দায়িত্ব দেবেন, উনি রেটেবলি ডিস্ট্রিবিউট করবেন। তো এটা খুবই কঠিন একটা কাজ, যেহেতু টিকিট বিক্রি বুঝতেই পারছেন অল্প সংখ্যক টাকা করে, মানে বিন্দু বিন্দু থেকে এখানে সিন্ধু হয়েছে। তো সেটা যদিও কঠিন কিন্তু দুষ্কর নয়, মানে আলটিমেটলি করা যাবে হয়তো। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, গতকালই তাকে পুলিশ গ্রেফতার করে। আজ বিধাননগর আদালতে তাকে পেশ করা হয়। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গতকালই এয়ারপোর্টে জিজ্ঞাসাবাদ, তারপর গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে, মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা। ওকে অ্যারেস্ট করেছি আর আজকে আমরা 14 দিনে পিসি পেয়েছি। এখন আমাদের ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। বাকিগুলো কিছু লোককে আমরা সামান করার জন্য অলরেডি আমরা লিস্ট প্রিপেয়ার করেছি, ওদেরকে সামান দেওয়া হচ্ছে, দে উইল স্টার্ট কামিং। কারা কারা এখানে, এই যে আপনারা কোশ্চেন বারবার করছেন ওয়াটার বোতলকে নিয়ে, ভেন্ডার্স কারা ছিল, কিভাবে ওরা এসব করেছে, সেগুলো আমরা সব কিছু দেখছি। আমরা 2টো কেস স্টার্ট করেছি, সিসিটিভি ফুটেজগুলো আমরা চেক করছি, যাদেরকে আইডেন্টিফাই করা হবে ওদেরকে আমরা অ্যারেস্ট করছি। আজ বিধাননগর আদালতে পেশ করা হয় শতদ্রু দত্তকে। শতদ্রুর আইনজীবীর আজব যুক্তি, আয়োজকের দায় নেই বলে তার দাবি, দর্শকদের ঘাড়েই দোষ আইনজীবী। একটা অর্গানাইজারের যা অ্যাক্টিভিটি সেটা ইভেন্ট ম্যানেজারের অ্যাক্টিভিটিস থেকে সম্পূর্ণ আলাদা। একজন মাস্টার ফুটবল প্লেয়ার, যেটা GOAT, তো ওনার কাছ থেকে যে জ্ঞানগুলো পাওয়ার কথা সেইগুলো বাচ্চারা যাতে প্রপারলি পায়, তাই জন্য বাচ্চাদের সঙ্গে একটা সেশন ছিল। উনি ভিক্টিমাইজ হন, সার্কামস্ট্যান্সেস এর উপরে ভিক্টিমাইজ হন, কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকম ভাবেই সম্পর্ক নেই। ফেলিওর মানুষের টিকিট কাটার ফলে আমি চাইবো যে আমি একেবারে মেসির পাশে গিয়ে ছবি তুলতে পারি, যে সিকিউরিটি সেফটি রিজনগুলো নেওয়া হয় অর্গানাইজারদের তরফ থেকে সেইগুলোকেও প্রায়োরিটি দেওয়া উচিত। তার জন্য এরকমভাবে চেয়ার ছুঁড়ে বা ভাঙচুর করে তাদের প্রতিবাদ দেখানো আমার মনে হয় না খুব একটা এক্সপেক্টেড একটা ঘটনা। লিওনেল মেসি হায়দ্রাবাদেও গেছেন এবং সেইখানেও তিনি তার কাজকর্ম করেছেন, কোনো সমস্যা হয়নি। জজ সাহেব যে ডাইরেকশনটা দিয়েছেন, তদন্ত 14 দিনের জন্য তদন্তের ডাইরেকশন দিয়েছেন। উদ্যোক্তাদের গাফিলতি ছিল, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, জানান বিধাননগরের সিপি।
অর্গানাইজারদের মিসম্যানেজমেন্ট যেন হয়েছে, শিডিউল তো ওদের ফলো করার কথা ছিল, দে ডিডন্ট ফলো দ্যাট। কে থাকবে না থাকবে তার মধ্যে যারা ছিল ওরা পাস দিয়েছিল, তো তার মধ্যে ওদের ক্যামেরাম্যান, ওদের ব্রডকাস্টিং টিম, তার মধ্যে সিআরপিএফ এর একটা সিকিউরিটি কর্ডন ছিল, ওরা সাথে নিয়ে এসেছিল। তারপরে কিছু লোক ওর অ্যাড হয়েছে তার মধ্যে, যেটা হয়েছে আপনাদের সামনে পরপর ইভেন্ট ছিল, তো যারা ইভেন্ট পারফর্ম করবে ওদের জন্য ওরা পাস দিয়েছিল, ওরা অ্যালাউ করেছিল ওদেরকে। এইভাবে অনেক লোকই ওখানে ছিল যারা পারফর্ম করবে ওয়ান আফটার আনাদার, বাট বিকজ অফ দ্য মিসম্যানেজমেন্ট ওরা ঠিক মতোটা করতে পারেনি। যুব ভারতের বিশৃঙ্খলা এবার নোটিশ, আয়োজক সংস্থার কয়েকজনকে নোটিশ, তলব ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কয়েকজনকে। এখনো পর্যন্ত 6 থেকে 7 জনকে নোটিশ বিধাননগর কমিশনারেটের। পুলিশের অনুমতি ছাড়া কিভাবে ভিতরে জলের বোতল বিক্রি, নোটিশ দিয়ে তলব জলের ভেন্ডারকেও। গতকাল যুব ভারতীতে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, এবার সেই নোটিশ, আয়োজক সংস্থার কয়েকজনকে নোটিশ, তলব ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কয়েকজনকে। এখনো পর্যন্ত যে তথ্য, 6 থেকে 7 জনকে নোটিশ বিধাননগর কমিশনারেটের। পুলিশের অনুমতি ছাড়া কিভাবে ভিতরে জলের বোতল বিক্রি, নোটিশ দিয়ে তলব জলের ভেন্ডারকেও। চাকরি থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট, রিশনার ছেলের হাত ধরে কলকাতায় মারাদোনা থেকে মেসি। শনিবার যুব ভারতীর অব্যবস্থায় গ্রেফতার সেই শতদ্রু দত্ত। ফুটবল প্রেমীদের স্বপ্ন পূরণের দিন ছিল শনিবার। যুব ভারতীতে মেসি ম্যাজিক দেখতে হাজির হন হাজার হাজার দর্শক। নেপথ্যে ছিলেন শতদ্রু দত্ত, অনুষ্ঠানের আয়োজক। এখন যিনি পুলিশ হেফাজতে। শতদ্রু দত্ত হুগলির রিষড়ায় বাড়ি। একসময় কর্পোরেট সংস্থায় চাকরি করতেন। খেলার নেশা থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের পেশায় শতদ্রু। শুধু ক্রীড়া জগৎ নয়, অভিনয়ের দুনিয়াতেও শতদ্রুর পরিচিতি। এই শতদ্রুর হাত ধরে দ্বিতীয়বার কলকাতায় পা রাখেন মারাদোনা। বিশ্বকাপ জয়ের পরে মার্টিনেজকেও এনেছিলেন ফুটবলের শহরে। এই শতদ্রু দত্তের উদ্যোগেই 14 বছর পরে শনিবার কলকাতায় আসেন মেসি। শুরুটা হয়েছিল উন্মাদনায়, আর শেষটা বিশৃঙ্খলায়। মাঠে মেসিকে ঘিরে বাড়তে থাকে ভিড়, ছবি তোলার হিড়িক। পাশেই ছিলেন শতদ্রু। ভিড়ে কয়েকজনকে ঠেলে সরিয়ে দিতে দেখা যায় শতদ্রুকে। স্বপ্নের স্টেডিয়ামে তাণ্ডব। শতদ্রু দত্তের আয়োজক সংস্থার ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন। হাই প্রোফাইল অনুষ্ঠানে এমন অব্যবস্থার জেরে শনিবার গ্রেফতার হন শতদ্রু দত্ত। তার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি সম্পত্তি ভাঙচুর, বেআইনি সমাবেশ, শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত অপরাধের অভিযোগ। নিউজ 18 বাংলা। স্টেডিয়ামের ভিতরে জলের বোতল নিষিদ্ধ, সেখানে 20 টাকার জল দেখুন কিভাবে 100-200 টাকায় বিক্রি করা হচ্ছে। এই ছবিটা গতকাল যুব ভারতীর ছবি। যুব ভারতীতে চড়া দামে জল বিক্রি। স্টেডিয়ামের ভিতরে জলের বোতল নিষেধ থাকা সত্ত্বেও 20 টাকার জল 100-200 টাকায় বিক্রি। তারপরেও 30 লাখের বরাদ দেওয়ার দাবি। কার কথায় চড়া দামে বিক্রি জলের বোতল? মেসিকে দেখতে না পেয়ে জলের বোতল ছুঁড়ে ক্ষোভ। জলের বোতল গ্যালারি থেকে উড়ে আসে মাঠে। 35 টাকা বাইরে 200 টাকা দিয়ে জল খাবো। জল কত? मालिक का हमारे 30 लाख का टेंडर था इसको बेचने के लिए, और हमारा माल भी थोड़ा लूटा हुआ है। यहाँ पे अंदर से हमारे लड़के जो बेच रहे थे उनसे माल भी छीना गया, मारा पीट भी हुई उनसे। मालिक का नाम क्या है? निवेश पाटिल। कि वो 30 लाख रुपए किसको दिया था? वो ऑर्गेनाइजर को दिया उन्होंने। 100 रुपए का बोतल का दाम था। एक बोतल का 100 रुपया। एक बोतल का MRP कितना होता है एक बोतल का? इसका यहाँ पे 20 रुपए का है। 20 रुपए का। तो 100 रुपए में आप लोग ही बोल रहे थे 100 रुपए में बिक्री करने के लिए। हाँ, है
100 रुपए में 20 का 100। अब ऐसा यहाँ पे महंगा टेंडर मिलता है तो क्या करें। अरे वो पब्लिक भड़क गई, मेसी को देखने के लिए आए, 4,000 रुपए की टिकट खरीदी है जिस बंदे ने, वही उसको बंदा देखने के लिए मिलेगा नहीं तो उसको गुस्सा तो आएगा। पानी का बोतल हमारे ऊपर, हमारे एक लड़के को भी मारपीट करा था उन्होंने। জল কত? জল কত? জল কত? 200 টাকা। 200 টাকার জল খাও। মেসিকে ঘিরে ভিড়ে ভিড়, এত ভিড়ে ফুটবল তারকাকে দেখতে না পেয়ে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো গতকাল। আর এখানেই তো প্রশ্ন, মাঠে এত লোক ঢুকলো কিভাবে? শনিবার যুব ভারতীতে মেসিকে ঘিরে ছবি তোলার হেডিক। মেসির চারপাশে ভিড়। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও স্বপ্নভঙ্গ। গ্যালারি থেকে মেসিকে দেখাই যায়নি, এই থেকে বিশৃঙ্খলা শুরু। খালি মিনিস্টার, তাদের চেনা মেনা ক্যামেরাম্যান সবাই এখানে, কিছু দেখতে পাইনি। হরিড এক্সপিরিয়েন্স। অভিযোগ, যখন মেসির গাড়ি প্রবেশ করে তখন অনেকেই নাকি আচমকা, এখানে যারা সিকিউরিটিতে ছিলেন বা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন এরকম অনেকে, তারাও নাকি তড়িঘড়ি মেসির গাড়ির সঙ্গে ভেতরে প্রবেশ করে দেওয়ার চেষ্টা করে এবং অনেকে ঢুকেও যান। মেসি মাঠে ঢোকার পরেই তাকে ঘিরে বাড়তে থাকে ভিড়। কিন্তু এরা কারা, মাঠে ঢুকলেন কিভাবে? সব ঠিক ছিল একদম, মানে মেসি আসার মধ্যে কোনো চেঞ্জ হয়নি। এই যে কাজগুলো আমরা করার জন্য বলেছিলাম ফ্লো চার্টে, সেগুলো আমরা একটাও করতে পারিনি। বাচ্চাগুলোকে গ্রুপ করে করে যে ভাগ করে রাখা হবে 4টে কোণে 5 জন করে, সেই ক্লিনিকটায় উনি অংশগ্রহণ করবেন। কেউই মাঠের মধ্যে থাকবে না, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিক্যালি ওইখানে কেউ মাঠ থেকে বেরোয়নি। আর প্রচুর মানুষ ছিল যারা কি সত্যি ইনভাইটেড ছিল। কি করে আমি চিনি তো না, কি করে বলবো বলুন তো যে কাদেরকে কি হয়েছে? অনেকেই জানি না। স্টেডিয়ামে গাড়ি ঢোকার দুটো রাস্তা, আর মাঠে প্লেয়ারদের ঢোকার জন্য রয়েছে টানেল। এই টানেলে থাকে নিরাপত্তা রক্ষীরা, সেখান দিয়ে শনিবার গিজ করে লোক মাঠে ঢোকে। এখানেই প্রশ্ন, এত লোক টানেল দিয়ে ঢুকলো কিভাবে? তাহলে কি আলাদা করে টিকিট বিক্রি করা হয়েছিল? এটা হচ্ছে সরাসরি যেখানে চলে যাওয়া যায়, সেটা হচ্ছে ড্রেসিং রুমের একদিক, ফুটবলারদের ড্রেসিং রুমের একদিক, এবং এই টানেল দিয়ে সহজেই অনেকে বেরিয়ে আসতে পারেন, যদিও নিরাপত্তা রক্ষীরা ছিলেন। মেসিকে দেখার আনন্দে আত্মহারা সবাই, তখন যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাও তো আত্মহারা হয়ে পড়েছিলেন। তারাও মেসিকে দেখতে যখন চলে যান তখন এই দরজাও কিন্তু খোলা থেকে যায়, ফলে এখান থেকে আচমকা কেউ বেরিয়ে সরাসরি মাঠে ঢুকে যায়নি। তো একটা অভিযোগ আসছে যে প্রচুর মানুষকে এমনি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কি করে ঢুকবে আমি তো এটাই তো বুঝতে পারছি না। যত লোককে অ্যাপ্লিকেশন দিয়েছি তার মধ্যে কিছু লোকের তো মানে ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হয়েছে, যারা মাঠে যাবে, মানে পারফর্মার, মানে মাঠে যাবে কিন্তু মাঠ থেকে বেরিয়ে যাবে। যে ছবি দেখা যাচ্ছে মেসি ঢোকার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরা হলো। অনেক লোক দেখেছি যাদেরকে আমি ভালো মতন জানি না, চিনি না, বা এর আগে কোনোদিন সেইভাবে আমার সঙ্গে পরিচয় নেই। তারা কারা বুঝতে পারলাম না তো, কারা কারা আমি তো চিনি না বলছি। তারা ঢুকলো কোথা থেকে? তাহলে মাঠে ঢুকেছে, কোথা দিয়ে ঢুকেছে কি করে বলবো? নিউজ 18 বাংলা। হাই প্রোফাইল অনুষ্ঠান, এমনই এক অনুষ্ঠানে শনিবার চূড়ান্ত অব্যবস্থা। যুব ভারতীতে মেসির মেগা ইভেন্টে আয়োজকদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন। ফুটবল বিশ্বের মহাতারকা, শনিবার যুব ভারতীতে ছিল লিও মেসির ইভেন্ট। সেখানেই চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাঙচুর, আগুন, কিছুই বাদ যায়নি। হাই প্রোফাইল অনুষ্ঠানের এমন অব্যবস্থার কারণে গ্রেপ্তার মূল উদ্যোক্তা শতদ্রু। এই ঘটনার ছত্রে ছত্রে প্রশ্ন উঠেছে মেগা ইভেন্টের ব্যবস্থাপনা নিয়ে।
Absolutely rubbish mismanagement. Rubbish. 32,000 দিয়ে পুরোটাই দেখতে পাইনি। This is a fraud. This is a miscam. Total mismanagement by the authority. 15,000 I paid for it. I came from Bengaluru. Such a shit management Calcutta has done it right now. Disgrace for Messi, disgrace for Calcutta, disgrace for India also. আন্তর্জাতিক স্তরের তারকাকে এনে শহরে অনুষ্ঠান, আমন্ত্রিত ভিভিআইপিরা। এই ধরনের অনুষ্ঠানে নিরাপত্তার ব্যবস্থা থাকে অন্য মাত্রায়। অনুষ্ঠানের আগে দফায় দফায় বৈঠক হয়, সেই বৈঠকে থাকেন ভিভিআইপির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিনিধিরা। পরিবহন দপ্তর, পূর্ত দপ্তর এবং ক্রীড়া দপ্তরের প্রতিনিধিরাও থাকেন। স্থানীয় পুলিশের তরফে প্রতিনিধি থাকেন বৈঠকে, ট্রাফিক পুলিশের প্রতিনিধিরা এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের প্রতিনিধিও থাকেন। অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে কোথায় কে থাকবেন তা নিয়ে পরিকল্পনা করা হয় অনেক আগে থেকেই। প্ল্যানিং, প্রপার প্ল্যানিং ছিল, পুরোপুরি প্ল্যানিং ছিল। এত বড় প্রোগ্রাম তাহলে করতে না পারে কেন? যদি কারোর প্ল্যানিং এরকম গন্ডগোল হয়ে যায়, এত বড় প্রোগ্রাম কেউ নেয় কি? এই যে মেসির মতো সুপারস্টার আসবে তার নিরাপত্তা নিয়ে কোনো মহড়া হয়েছে মাঠে? মহড়া তো 2-3 দিন ধরে বিভিন্ন রকম হয়েছে। পুলিশ আধিকারিক যারা অনেকেই এসেছিলেন, বিভিন্ন মিটিং হয়েছে, তাদের নিয়ে ঘোরা হয়েছে, স্টেডিয়াম ঘুরে স্ট্রিট অব্দি কাউন্ট করে সেই হিসেবে সব করেছেন, এগুলো শুনেছি আমি। উদ্যোক্তাদের দাবি মেগা ইভেন্টের জন্য পরিকল্পনা ছিল, কিন্তু ছবি তো অন্য কথা বলছে। মেসিকে ঘিরে ভিড়, এত লোক মাঠে ঢুকলো কিভাবে? স্টেডিয়ামে বোতল ছোড়া থেকে ভাঙচুর, আগুন, কিছুই বাদ যায়নি। তাহলে এই বিশৃঙ্খলার দায় কার? আমার মনে হয় অ্যাজ আ টিম আমরা, ধরো আমাদের পুলিশ বা ধরো আমাদের যারা মানে সিকিউরিটি কর্মীরা ছিল এবং মিডিয়ার ছেলেরা, we all work together to make it a very good product. এবং তার জন্যই সাফল্য হয়ে প্ল্যান করাটা তো সব নয়, প্ল্যানটাকে রিলিজিয়াসলি এক্সিকিউট করা, এটাই হচ্ছে আসল কাজ। আমার মতে হচ্ছে এই পুরোটা মিলিয়েই তো ইভেন্টটা, শুধু আমি কাউকে ফাইনাল করে ফেললাম সেটা তো ইভেন্ট নয়। আমি তাকে আমার পুরো যে প্ল্যান, সেই পুরো প্ল্যানটাকে এক্সিকিউট করলাম, সেটাই হচ্ছে ইভেন্ট না? একটা হলিস্টিক তোমার প্ল্যান থাকা উচিত, মানে টপ ভিউ থাকা উচিত যে ওয়্যার, সব থেকে প্রথম এটা ভাবা উচিত যে ওয়্যার থিংস ক্যান গো রং। ওই জায়গাগুলোকে যদি আমরা আগে অ্যান্টিসিপেট করতে পারি তাহলেই তোমার আর্থিকটা কাজ। আমার মতে খুব একটা দূরদর্শিতারও দরকার নেই, জাস্ট লিটল কমন সেন্স উইল বি এনাফ। একটু এত বড় ইভেন্টের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল নিজে ইভেন্ট করার চেষ্টা করছে, এখানে অবশ্যই ওকে একটা প্রফেশনাল এজেন্সিকে হায়ার করা উচিত ছিল। বিকজ সল্টলেক স্টেডিয়াম একটা ছোট্ট জায়গা নয়, পৃথিবীর সব থেকে বড় তারকা আসছে, যার যে আমাদের বলিউড অথবা টলিউডের সেলিব্রিটিদের 5,000 গুণ বেশি পপুলার। ওরকম একটা ইভেন্টকে খুব সেন্সিটিভিটি, খুব ডিটেল প্ল্যানিং এ করা হয়েছিল। নিউজ 18 বাংলা। গতকাল যুব ভারতীতে তাণ্ডবের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছে রাজ্য। আজ অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে যুব ভারতী ঘুরে দেখেন তদন্ত কমিটির সদস্যরা। কিভাবে যুব ভারতীতে মেসি ইভেন্টে এমন বেনজির বিশৃঙ্খলা হলো, সব দিক খতিয়ে দেখেই তদন্ত কমিটি। মাঠের ভিডিওগ্রাফি করা হয়। আমরা এসেছি তদন্ত করতে, দেখে আমাদের সরকার বলেছে যে রেফারেন্স যেটা থাকে তার মধ্যে একটা হচ্ছে রেকমেন্ড দ্য মেজার্স, ফিউচারে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, ভবিষ্যতে তার জন্য ব্যবস্থা নেবার কী করা উচিত গভর্নমেন্টকে সাজেস্ট করা। তো আমরা সেটা করব, সময় মতো করব, তখনই আমাদের কি বক্তব্য আমরা জানাবো, ডিসাইড করব। আমরা নোট নিয়েছি, আমরা কি দেখেছি সেগুলো আমরা যথাসময় যথাজায়গায় করব। আমার রিপোর্টে সেটা রিফ্লেকশন থাকবে। এই মুহূর্তে যখন আমি প্রাথমিক জায়গায় আমি কিছু রিফ্লেকশন দেব না। গতকাল যুব ভারতীতে মেসি ইভেন্টে বিশৃঙ্খলা, একাধিক বেনিয়মের অভিযোগে সরব বিরোধী দলনেতা। রাজ্যের তদন্ত কমিটি নয়, নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা হিসেবে আমি মহামহিম রাজ্যপাল মহোদয়, আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়, সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার, এটা আমরা কাল থেকে বলেছি। অবসরপ্রাপ্ত বিচারপতিকে অপমান করছে বিজেপি। কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্ত সবার জানা রয়েছে। তোপ কুণাল ঘোষের।
একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে অপমান করার রাইটও ওনার নেই। তো কেন্দ্রীয় সরকারের তদন্তগুলো কি সেগুলো সবাই জানে। আইএসএল হচ্ছে না কেন? ওই অপদার্থ বিজেপি নেতা মানিকতলার হেরো কল্যাণ চৌবে, এআইএফএফ প্রেসিডেন্ট, ভারতবর্ষকে কত তলায় নামাবে। আর বিজেপির এআইএফএফ প্রেসিডেন্ট তারা ফুটবল নিয়ে কথা বলতে আসছে। এই মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে মেসি কলকাতায় শুধু খেলেননি, থেকেছে, প্র্যাকটিস করেছে, ফুল ম্যাচ খেলেছে স্মুথলি। একের পর এক ইন্টারন্যাশনাল ইভেন্ট হয়েছে। যুব ভারতের বিশৃঙ্খলায় কেন্দ্রকে রিপোর্ট রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আজ যুব ভারতী স্টেডিয়ামে যান সিভি আনন্দ বোস। যুব ভারতের বিশৃঙ্খলায় কড়া বার্তা রাজ্যপালের। মাঠের ভেতরে রাজ্যপালের ছবি যাচ্ছে, সাথে সিএস আছে, সিএস আছে। A judicial inquiry into the matter. This I had pointed out immediately after the incident took place. Arrest of the organizers, not the organizers. Refund the ticket money paid by the public. Immediately freeze the account of the organizer. That is for the future. There should be a standard operating procedure for congregation management in every city, particularly in Kolkata. There should also be an insurance scheme. The spectators should be insured, the premium to be paid by the organizer. 12 points which I suggested to government, and these aspects are to be taken into account for the future. All these have been elaborated in detail and given to the government as a directive from the Lok Bhavan. I will also be submitting my report containing detailed recommendations to the government of India as well, and also to the sports authorities concerned.